জয় শ্রীরাম। আর মাত্র কয়েকটি দিন, 22 জানুয়ারি 2024, অযোধ্যায় প্রভু শ্রীরামচন্দ্রের মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার দিন। এক এমন দিন 5 শতাব্দী ধরে যার প্রতীক্ষা ছিল, এক এমন দিন যার প্রতীক্ষায় প্রজন্মের পর প্রজন্ম শেষ হয়ে গেছে, এক এমন দিন যার জন্য না জানি কত প্রাণ আহুতি দিতে হয়েছে। একবার ভেবে দেখুন তো, সেই 1600 শতাব্দীতে কত মানুষ ছিলেন যাদের স্বপ্ন ছিল অযোধ্যায় রাম মন্দিরের পুনর্নির্মাণ। 1800 শতাব্দীতে কত মানুষ ছিলেন যারা রাম মন্দিরের অধিকারের জন্য প্রথম আইনি লড়াই শুরু করেছিলেন। আজ থেকে 150 বছর আগে রাম মন্দিরের জন্য লড়াইয়ে কত মানুষ প্রাণ দিয়েছেন। এমনও মানুষ ছিলেন যাদের জীবনের বিরাট অংশই কেটে গেছে আদালতে, রাম মন্দিরের লড়াইয়ে। আজ তারা আমাদের মধ্যে নেই, এই দিন তারা দেখতেও পেলেন না। অথচ আপনি, আমরা আমাদের জীবদ্দশায় অযোধ্যায় আবার রাম মন্দির দেখতে যাচ্ছি। প্রভু রামচন্দ্রের সেই মন্দির যা বহিরাগত আক্রমণকারী বাবরের হানাদার বাহিনী 492 বছর আগে 1528 খ্রিস্টাব্দে ধ্বংস করে দিয়েছিল। আজ আমি রাম মন্দির আন্দোলনের পুরো 500 বছরের ইতিহাস শোনাব, যাতে আপনি জানতে পারেন এই লড়াই কত পুরনো এবং এর গুরুত্ব কি। আপনি উপলব্ধি করতে পারবেন যে সত্যের লড়াইয়ে রাতারাতি বিজয় আসে না। এ লড়াই শতাব্দীর পর শতাব্দী ধরে চলতে পারে। আপনাদের সবার কাছে আমার প্রার্থনা, ভিডিওটা পুরো দেখুন এবং অন্যদেরও দেখতে উৎসাহিত করুন, যাতে সবাই জানতে পারেন যে অযোধ্যায় ভগবান রামচন্দ্রের এই মন্দির নির্মাণের গুরুত্ব কি। তো চলুন শুরু করি। জয় শ্রীরাম। আমরা কম বেশি সবাই জানি যে 1528 সালে বাবরের নির্দেশে মন্দির ধ্বংস করে সেখানে মসজিদ নির্মিত হয়, কিন্তু তার আগের ইতিহাস নিয়ে খুব একটা আলোচনা হয় না। এই মন্দিরটি তৈরি করেন ভগবান রামের পুত্র কুশ। অবশ্য মন্দির নগরী অযোধ্যায় রাম সীতার আরও প্রায় 3000 মন্দির ছিল। কথিত আছে যে 5ম খ্রিস্টপূর্বাব্দে এই মন্দিরের অনেকগুলি জরাজীর্ণ হয়ে পড়ে। এই সময় উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য অযোধ্যায় এলে তিনি মন্দিরগুলির ভগ্নদশা দেখে সেগুলির সংস্কার করান। এরপর বহু শতাব্দী কেটে যায়, মন্দির ওখানে থেকে যায় যেমন ছিল। অবশ্য পরে গাহরবাল রাজারাও তাদের সময়ে মন্দিরগুলির সংস্কার করিয়েছিলেন। 1526 সালে বাবর ভারত আক্রমণ করে এবং ইব্রাহিম লোদিকে পরাজিত করে। 1528 সালে বাবর অযোধ্যায় এসে পৌঁছায়। এই সময়ে বাবরের নির্দেশে তার কমান্ডার মীর বাকি মন্দির ধ্বংস করে সেই স্থানে একটি মসজিদ নির্মাণ করে, যা পরে বাবরি মসজিদ নামে পরিচিতি পায়। পরবর্তী 150 বছরেরও বেশি সময় মন্দির পুনরুদ্ধারে হিন্দুরা উল্লেখযোগ্য কিছুই করে উঠতে পারে না, কারণ এই সময়ে মুঘলরা সর্বগ্রাসী ক্ষুধা নিয়ে ভারতে জাঁকিয়ে বসেছিল। বাবরি মসজিদ তৈরির প্রায় 190 বছর পর 1717 সালে জয়পুরের মহারাজ জয় সিং দ্বিতীয় মসজিদ এবং তার সংলগ্ন এলাকা ফিরিয়ে আনার চেষ্টা করেন, কারণ হিন্দু হিসেবে এই জায়গার গুরুত্ব তিনি অবগত ছিলেন। তৎকালীন মুঘল শাসকদের সঙ্গেও তার সম্পর্ক ভালো ছিল, তবুও তিনি সফল হলেন না। কিন্তু তিনি মসজিদের পাশে একটি রাম চবুতরা বা চাতাল নির্মাণ করে দেন, যাতে হিন্দুরা সেখানে পূজা অর্চনা করতে পারে। এই সময় মুসলিমরা মসজিদে নামাজ পড়ত আর বাইরে চবুতরায় হিন্দুরা পূজা অর্চনা করত। 250 বছর কেটে গেলেও হিন্দুরা কখনো ভুলতে পারেনি যে ভগবান শ্রীরামের জন্মস্থান দখল করে মসজিদ বানানো হয়েছে। যদিও অযোধ্যা বা আশেপাশে ভগবান শ্রীরামের হাজারো মন্দির ছিল। 1813 সালে প্রথম হিন্দু সংগঠনগুলি দাবি করে যে 1528 সালে বাবর রাম মন্দির ধ্বংস করে মসজিদ নির্মাণ করে। ফৈজাবাদের ইংরেজ আধিকারিকদের রিপোর্টে মসজিদের স্থলে মন্দির থাকার প্রমাণের উল্লেখ আছে, যেমন ধ্বংসকৃত মন্দিরের পাথর ইত্যাদি মসজিদ নির্মাণে ব্যবহার করা হয়েছে। প্রাক্তন আইপিএস কিশোর কুনালের লেখা পুস্তক অযোধ্যা রিভিজিটেডে এর বিস্তারিত বিবরণ আছে। 1838 সালে ব্রিটিশ সার্ভেয়ার মন্টগোমারি মার্টিন তার রিপোর্টে পরিষ্কারভাবে বলেন যে অযোধ্যায় রাম জন্মভূমির জায়গায় একটি মন্দিরের প্রমাণ পাওয়া যায়। মসজিদে ব্যবহৃত পিলারগুলি ধ্বংসকৃত মন্দির থেকেই নেওয়া হয়েছে। এর ফলে মন্দির পুনরুদ্ধারের দাবি জোরালো হয়, কিন্তু মন্দির নির্মাণের জন্য হিন্দুদের আবেদন অগ্রাহ্য করা হয়। কিন্তু বিতর্কিত জায়গায় নামাজের সঙ্গে সঙ্গে পূজা অর্চনাও চলতে থাকে। 1853 সালে অবধের নবাব ওয়াজিদ আলী শাহর সময়ে অযোধ্যায় এক ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাঙ্গা হয়। তা সত্ত্বেও
1855 পর্যন্ত মসজিদে মুসলমানদের নামাজ এবং বাইরে হিন্দুদের পূজা অর্চনা চলতে থাকে। 1855 সালে মুসলিমদের জন্য মসজিদে নামাজের অনুমতি বহাল থাকে, কিন্তু হিন্দুদের মসজিদ এরিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়। হিন্দুরা তখন মসজিদ থেকে 150 ফিট দূরে একটি রাম চবুতরায় পূজা শুরু করে। এরপর 1885 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 138 বছর আগে, এই মামলা আদালতে পৌঁছায়। ওই সময়কার নির্মোহী আখাড়ার মহন্ত রঘুবর দাস রাম চবুতরার উপর ছত্রি বা ছাতা লাগানোর আর্জি পেশ করেন। যথারীতি আদালতে তা অগ্রাহ্য হয়। কিন্তু এই ঘটনায় আমরা জানতে পারি যে নির্মোহী আখাড়া ঠিক কবে থেকে রাম মন্দিরের লড়াই লড়ছে। 1934 সালে অযোধ্যায় আবার একটি সাম্প্রদায়িক দাঙ্গা হয়। এই দাঙ্গার ফলে বাবরি মসজিদের একটি দেওয়াল ভেঙে যায়, যা পরে আবার মেরামত করা হয়, কিন্তু মসজিদে নামাজ বন্ধ করে দেওয়া হয়। দেশে এ সময় চলছিল ব্রিটিশ শাসন। তখন কংগ্রেসের এজেন্ডায় রাম মন্দিরের কোনো স্থান ছিল না, সংঘও তেমন শক্তিশালী ছিল না তখন। কিন্তু সাধারণ মানুষ, প্রভু শ্রীরামের ভক্তগণ বাবরি মসজিদ নির্মাণের 400 বছর পরেও নিজেদের ন্যায্য অধিকারের লড়াই লড়ে যাচ্ছিল। এমন একটা সময়ে যখন না ছিল দেশে স্বাধীন সরকার, না ছিল গণমাধ্যম, ধর্মীয় সংগঠনগুলির মধ্যেও না ছিল সমন্বয়, ছিল শুধু সাধারণ রাম ভক্তদের অবিচল ভক্তি আর নিষ্ঠা, যার বলে জীবন বাজি রেখে তারা রাম মন্দিরের লড়াই লড়ে যাচ্ছিল। এইভাবে চলে এলো 1947। দেশ স্বাধীন হলো। এ যাবৎ মসজিদ শুধু শুক্রবারই খুলত, আর বাইরে চবুতরায় ভগবান রামের মূর্তি ছিল, সেখানে পূজা হতো। দেশ স্বাধীন হতেই সবাই ভাবল স্বাধীনতা পেয়েছি, এবার তো মন্দির তৈরি হবেই। কিন্তু সে সময়ে যারা বড় কংগ্রেসের নেতা ছিল, তাদের কারো কথায় মনে হলো না যে মন্দির নির্মাণের কোনো গুরুত্ব তাদের কাছে আছে। এর মধ্যে 1949 সালে এমন একটি ঘটনা ঘটল যা অনেককেই বিচলিত করল। 1949 সালের 23 ডিসেম্বর সকালে বিতর্কিত কাঠামোর ভিতর থেকে ঘণ্টার আওয়াজ শোনা গেল। জানা গেল ওখানে শ্রীরামের পুজো হচ্ছে। হিন্দু পক্ষের দাবি, গত রাতে ওখানে হঠাৎই প্রভু রামের মূর্তি প্রকাশিত হয়েছে। মুসলিম পক্ষ বলল কেউ জবরদস্তি ঢুকে ওখানে মূর্তি রেখেছে। প্রচার হওয়ার সঙ্গে সঙ্গেই দুপক্ষেরই অসংখ্য মানুষ ওখানে জমা হতে লাগলো। পরিস্থিতি এতটা জটিল রূপ নেয় যে কথাটা প্রধানমন্ত্রী নেহেরুর কাছে পৌঁছায়। নেহেরু তখনই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে নায়ারকে নির্দেশ দেন এখান থেকে মূর্তি সরিয়ে দিয়ে পুনরায় পূর্বাবস্থা বহাল করতে। কে নায়ার তার অপারগতার কথা জানিয়ে বলেন যে এখানে এত ভিড় যে মূর্তি সরাতে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাছাড়া একবার মূর্তি যেহেতু রাখা হয়েছে, কোনো পূজারী তা সরাতে রাজি হচ্ছেন না। 27 ডিসেম্বর একই নির্দেশ সহ নেহরুর দ্বিতীয় চিঠি কে নায়ারের কাছে পৌঁছায়। অনন্য পায় কে নায়ার ইস্তফা দেন এবং সঙ্গে পরামর্শ দেন যে মূর্তি না সরিয়ে বরং জায়গাটা লোহার জাল দিয়ে ঘিরে তালাবন্ধ করে দেওয়া যেতে পারে। কথাটা নেহরুর মনে ধরে এবং তাই করার নির্দেশ দেন এবং কে নায়ারের ইস্তফা না মঞ্জুর করেন। 1950 সালে হিন্দু মহাসভার উকিল গোপাল বিশারদ ফৈজাবাদ জেলা আদালতে আর্জি দাখিল করে রামলালাকে পূজার অধিকার প্রার্থনা করেন। এর পরবর্তী 35 বছর হিন্দু পক্ষ এবং সুন্নি ওয়াকফ বোর্ড নিজের মতন করে আদালতে ওই জায়গার অধিকার দাবি করে আসছে, কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। 80 দশকের শুরুতে বিজেপি রাম মন্দির আন্দোলন শুরু করলে পরিস্থিতি বদলাতে শুরু করে। এই সময়ে সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপি নিজের মতন করে রাম মন্দির আন্দোলনকে শক্তিশালী করতে সচেষ্ট থাকে। 1984 সালে দিল্লির বিজ্ঞান ভবনে এক সভায় সবাই মিলে সিদ্ধান্ত হয় যে সীতামন্ডি থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রার আয়োজন করা হবে। কিন্তু ইন্দিরা গান্ধীর আকস্মিক হত্যাকাণ্ডের ফলে এই পরিকল্পনা রদ করা হয়। 1986 সালে এমন একটি ঘটনা ঘটে যায় যার ফলে রাম মন্দির আন্দোলনে আবার গতির সঞ্চার হয়। আপনাদের হয়তো অনেকেরই মনে থাকবে শাহবানু মামলার কথা। শাহবানু মামলায় সুপ্রিম কোর্ট যখন শাহবানুর স্বামীকে নির্দেশ দেয় শাহবানুকে খোরপোশ দেওয়ার জন্য, তখন মুসলিম সমাজ ক্ষেপে যায়। তারা আদালতের এই রায়কে তাদের ধর্মের বিরুদ্ধে রায় হিসেবে দেখে। রাজীব গান্ধী তখন মুসলিমদের খুশি করার জন্য সংসদে আইন পাশ করে সুপ্রিম কোর্টের এই রায়কে নাকচ করে দেন। রাজীব গান্ধীর এই পদক্ষেপে হিন্দুরা অসন্তুষ্ট হয়, কারণ তাদের কাছে এটা মুসলিম তুষ্টিকরণ বলে মনে হয়। রাজীব গান্ধী তখন হিন্দুদের খুশি করার জন্য বাবরি মসজিদের তালা খুলিয়ে দিয়ে ওখানে
পূজা অর্চনা শুরু করিয়ে দিলেন। এতে আবার মুসলিমরাও খুশি হলো। 6 ফেব্রুয়ারি 1986 মুসলিম নেতৃবৃন্দ এক সভায় মিলিত হয়ে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি গঠন করেন। পরবর্তী বছরগুলির ঘটনা প্রবাহ আর ডিটেলে বলছি না। এরপর লালকৃষ্ণ আডবাণীজি সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত 10,000 কিলোমিটারের রথযাত্রা শুরু করেন। রথযাত্রা বিহারের সমস্তিপুরে এলে আডবাণীজিকে গ্রেপ্তার করা হয়। যেদিন রথযাত্রা অযোধ্যায় পৌঁছানোর কথা, সেদিন অযোধ্যায় অসংখ্য কর সেবকের উপস্থিতি জনসুনামির রূপ নেয়। কর সেবকরা বিতর্কিত কাঠামোর উপর পতাকা লাগিয়ে দেয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তখন মুলায়ম সিং। ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে মুলায়ম সরকার কর সেবকদের উপর গুলি চালায়, যাতে বেশ কয়েকজন কর সেবক প্রাণ হারান। এরপর এলো সেই দিন, যেই দিনকে পালন করা হয় শৌর্য দিবস হিসাবে। অবশ্য অনেকে কালা দিবস হিসেবেও পালন করেন। তারিখটা ছিল 6 ডিসেম্বর 1992। 2 লাখ কর সেবক অযোধ্যায় উপস্থিত হয়। তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিং, দেশের প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিমহা রাও। বলা হয় যে কর সেবকদের ওখানে পৌঁছানোর আগেই কল্যাণ সিং আদালতকে এই মর্মে ভরসা দিয়েছিলেন যে তিনি বিতর্কিত কাঠামোর কোনো ক্ষতি হতে দেবেন না, এবং এও বলা হয় যে তিনি পুলিশকে বলেছিলেন কোনো পরিস্থিতিতেই যেন কর সেবকদের উপর গুলি চালানো না হয়। কিন্তু বিশাল সংখ্যক লোক ওখানে পৌঁছানোর পর তাই হলো যা হওয়ার ছিল। 1992-এর 6 ডিসেম্বর দুপুর 1:55 প্রথম গম্বুজ ভেঙে ফেলা হলো। এর 1.5 ঘন্টা পরে প্রায় 3:30টার দিকে দ্বিতীয় গম্বুজ ভেঙে ফেলল, এবং বিকাল 5টার মধ্যে 3টে গম্বুজই ধ্বংস হয়ে গেল। এই ঘটনার 1.5 ঘন্টার মধ্যে উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। কল্যাণ সিং মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। এরপর হওয়া দাঙ্গায় প্রায় 1000 মানুষ প্রাণ হারান। মুম্বাইয়ে ঘটা সাম্প্রদায়িক দাঙ্গায়ও প্রায় 900 মানুষ প্রাণ হারান। এর পরবর্তী 7 বছর মোটামুটি শান্তি বজায় থাকে, কিন্তু দ্বিতীয়বারের মতন বিজেপি ক্ষমতায় এলে সমস্ত হিন্দু সংগঠনগুলি পুনরায় রাম মন্দির আন্দোলন নিয়ে অতি সক্রিয় হয়ে ওঠে। প্রথমে দেশের বিভিন্ন প্রান্তে চলা মামলাগুলিকে এক জায়গায় নিয়ে আসা হয়। পরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে দায়িত্ব দেওয়া হয় পরীক্ষা করে দেখার জন্য যে ওখানে কি ছিল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তার রিপোর্টে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে বিতর্কিত কাঠামোর নিচে প্রাপ্ত ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখা গেছে তা সন্দেহাতীতভাবে হিন্দু মন্দিরই ছিল। এএসআই এর এই রিপোর্ট ছিল একটি সায়েন্টিফিক ফ্যাক্ট যা প্রমাণ করে যে ওখানে মন্দিরই ছিল। এএসআই এর এই রিপোর্টের উপর ভিত্তি করে আদালত বিতর্কিত জমিটি রাম জন্মভূমি ট্রাস্ট, নির্মোহী আখাড়া এবং সুন্নি ওয়াকফ বোর্ডের মধ্যে সমান 3 ভাগে ভাগ করে দিতে বলে, কিন্তু 3 পক্ষই আদালতের এই রায় মানতে অস্বীকৃতি জানায়। এরপর 2011 সালে মামলাটি সুপ্রিম কোর্টে যায়, কিন্তু এখানেও 7 বছর পর্যন্ত কোনো শুনানি হয় না। সমস্ত পক্ষগুলির সঙ্গে আলোচনা সাপেক্ষে আপোষ মীমাংসার চেষ্টা করা হয়, কিন্তু এতেও কোনো সিদ্ধান্তে আসা সম্ভব হয় না। তখন সুপ্রিম কোর্ট মামলার সাথে সংশ্লিষ্ট যাবতীয় নথি ইংরেজিতে অনুবাদের নির্দেশ দেয়, এবং 2019 সালের আগস্টের মধ্যে মামলার সমস্ত শুনানি সমাপ্ত হয়। অবশেষে 9 নভেম্বর 2019 সুপ্রিম কোর্ট রায় দেয় যে বিতর্কিত জমি রাম জন্মভূমি ট্রাস্টকে দেওয়া হোক। এরপর 2020 সালের 5 ফেব্রুয়ারি কমিটি গঠিত হয় এবং মন্দির নির্মাণ শুরু হয়। 1528-এ বাবর কর্তৃক রাম জন্মভূমি মন্দির ধ্বংসের 492 বছর পর প্রভু শ্রীরামের জন্মস্থানের উপর পুনরায় মন্দির নির্মাণ সমাপ্ত হতে চলেছে। আমি জানি অনেকের জন্যই এই ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, অনেকেরই শুনতে শুনতে মনে হতে পারে বন্ধ করে দিই, কিন্তু এই ভিডিও বানানোর আমার একটাই উদ্দেশ্য যে আমরা সবাই রাম মন্দির এবং তার জন্য শতাব্দীব্যাপী লড়াইয়ের ইতিহাস সম্পর্কে অবগত হই। আমরা অবগত হই যে সত্যের জন্য লড়াই শতাব্দীর পর শতাব্দী ধরে চলতে পারে, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে পারে। আজকে যে রাম মন্দির নিয়ে আমরা উৎসব মুখর, আমরা কতজন জানি বলুন তো, সেই রাম মন্দির নিয়ে 250 বছর আগে মহারাজ জয় সিংহ বিচলিত ছিলেন। এই রাম মন্দিরের জন্য অসংখ্য মানুষ তাদের প্রাণ আহুতি দিয়েছেন। আজ আমরা রাম মন্দিরের আইনি লড়াইয়ে জয় পেয়েছি।
কিন্তু আমরা কতজন জানি যে এই আইনি লড়াই ১৫০ বছর আগে প্রথম শুরু করেছিলেন মহন্ত রঘুবর দাস। পরিশেষে সবার উদ্দেশ্যে আমার এই প্রার্থনা, ২২শে জানুয়ারি যখন প্রভু শ্রীরামের উদ্দেশ্যে প্রদীপ জ্বালবেন, তখন সেই সমস্ত ভক্তদের স্মরণ করুন যারা এই স্বপ্নকে সাকার করতে নিজেদের জীবন আহুতি দিয়েছেন। জয় শ্রীরাম।